আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম আপন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল স্টুডেন্টদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট দেখতেছিলে, সেখানে পার্ট 1 এ আমি তোমাদের যে প্রথম অধ্যায় আলোচনা করছিলাম। আজকে সেই প্রথম অধ্যায় পার্ট 2। এখানে আমি শুধু যে আলোচনা করব তা না, তোমাদের এক্সামের জন্য যে রচনামূলকের সিলেবাস এবং ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তোমার মোটামুটি 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্ন শিখলে সেখান থেকে একটি কমন করবে ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে তোমার রচনামূলক প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে দেখাও যে কই উচ্চতা ও চাপের সকল গ্যাসের মোল আয়তন সমান 22.4। এটা এই প্রমাণটা আমি কাল বা পরবর্তী পার্টে করাই দেবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে আয়নিক বন্ধন বলতে কি বোঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। আয়নিক বন্ধন বলতে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করা হয় তাকে আয়নিক বন্ধন বলে। এটা তোমার হচ্ছে ধাতু এবং অধাতুর ভেতরে যে বন্ধন গঠন করা হয় সেটা হচ্ছে তোমার আয়নিক বন্ধন। তো এই উদাহরণটা আমি দেব একটু পরে। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অধাতু অবশ্যই ইলেকট্রন শেয়ার করে, যাদের সর্বশেষ কক্ষপথে কয়টি 4টি ইলেকট্রন থাকে, তারাই একমাত্র ইলেকট্রন শেয়ার করে। তো সমযোজী বন্ধনের ক্ষেত্রে তারা কি করবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি করবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে, তার যে কারণে তাদেরকে বলা হয় সমযোজী বন্ধন। কোয়ান্টাম সংখ্যা এটাও আমি ব্যাখ্যা দিয়ে দেব। তো তোমরা পাঁচটি প্রশ্ন তোমরা কাউন্ট করে রাখো, কারণ এই 5টি প্রশ্নের ভেতর তোমাদের এক্সামে আসবো। তো অবশ্যই তোমরা এগুলা রেড কালার দিয়ে রাখবা। তো আমি আজকের বিষয় যে টপিক, মেইন টপিক, তো সেখানে চলে যাই। আজকের টপিক হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাস সহজ। আজকে আমি এমন কিছু ওয়ে দেখাবো যেখানে তোমরা মৌলের সহজে ইলেকট্রন বিন্যাস করতে পারবা কয়েকটা ছন্দ দিয়ে। তারপরে হচ্ছে শর্টকাটে ইলেকট্রন বিন্যাস, আমি তোমাদের শর্টকাটে ইলেকট্রন বিন্যাস দেখাবো। 2 নাম্বার। তৃতীয় হচ্ছে আউবাব নীতি বা হোল্ডের নীতি, হোল্ডস ল। তবে কোয়ান্টাম সংখ্যা নির্ণয়, যে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার সেটা দেখাবো। আর আয়োডাইন ইলেকট্রন বিন্যাস সেটা নিয়ে মোটামুটি আলোচনা করব। তো আমাদের বোর্ডে জায়গা না থাকার কারণে আমি এগুলো মুছে দিচ্ছি। মৌলের ইলেকট্রন বিন্যাস। তো আমি একটি ছন্দ বলি, এই ছন্দটি সাথে সাথে লিখে নাও। দেখো, শোনো শোনো প্রিয়া, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো, এখানে শোনো শোনো প্রিয়া, শোনো যদি তোমরা এস ধরো, এস এস, প্রিয়া হইতেছে পি, তাহলে শোনো এস, প্রিয়া পি, আর শোনো তাহলে এস, ডি তে ডি, পি এস হইতেছে এস, খোলো তো এটা ছন্দ মেলানোর জন্য, আর ডিপি ডি হইতেছে ডি পি এস, খোলো মেলানোর জন্য। অর্থাৎ এইভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করলে তোমরা যত বড় পারমাণবিক সংখ্যা মৌল হোক সেটা তোমরা কি করতে পারবে, ইলেকট্রন বিন্যাস করতে পারবা। তো আমি একটা ছন্দের মাধ্যমে তোমরা যত বড় পারমাণবিক সংখ্যা হোক তার ইলেকট্রন বিন্যাস করতে পারবা। সাপোজ একটা দেখো, সোডিয়াম, সোডিয়াম কত 11, এর ইলেকট্রন বিন্যাস তাহলে কি। আর এগুলা তোমরা যদি সারিবদ্ধভাবে দেখতে চাও তাহলে এস কি, এস কি প্রথম শক্তি স্তর, তো প্রথম শক্তি স্তরে 1s দিবা। তাহলে এস এর ক্ষেত্রে যদি মান বসে তাহলে এই ক্ষেত্রে কি হইব 1s, তাহলে এটা 2s, এটা তাহলে কি 3s, এটা তাহলে 4s, এটা 5s। পি কি দিয়ে শুরু হয়, দ্বিতীয় ই দিয়ে শুরু হয়, যার ফলে এখানে দ্বিতীয় অর্থাৎ 2 দিয়ে হবে 2p, 3p, 4p,
5p। তাহলে এগুলো যদি আমি ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের করি তাহলে কি হবে 1s, তাহলে 1s 2s 2p, আর তোমার এই sp df এগুলো হচ্ছে তোমার উপশক্তি স্তর, এগুলো কতটি ইলেকট্রন ধারণ করতে পারে, তো আমি এখানে দিয়ে দেই s সর্বোচ্চ তোমার 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, p হইতেছে সর্বোচ্চ 6টি, d হচ্ছে সর্বোচ্চ তোমার 10টি ইলেকট্রন ধারণ করতে পারে, f হইতেছে সর্বোচ্চ 14টি ইলেকট্রন ধারণ করতে পারে, অর্থাৎ এর বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না। তো আমরা যে সোডিয়ামের যে ছন্দের ভিতর পাইছি 16 16 p আর 16 p আর 16 dpx গুলো fdps গুলো, তো সেই সূত্র অনুসারে আমরা কি করতে পারবো, ইলেকট্রন বিন্যাস করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে s এর কি সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, 2টি, তাহলে 1s2 2s2 2p6 2 4 6 10, তাহলে কি এরপরে কি আসে 3s কয়টা আছে ইলেকট্রন, একটা। তাহলে যে ইলেকট্রন বিন্যাস করতে পারবা, কারণ আমি যে ছন্দটা দিছি তার সাথে কি আমরা ক্রমিক সংখ্যাও মিলে দিছি। তো এভাবে তোমরা যদি দেখো তাহলে 1s 2s 2p 3s 3p 4s, তাহলে এভাবে ক্রম অনুসারে কি চলে আসছে। তো এটা হচ্ছে তোমার, তো এক নাম্বার বিষয় চলে গেল, এটা হচ্ছে তোমার সহজে ইলেকট্রন বিন্যাস যে ছন্দের মাধ্যমে যে কিভাবে করা যায় সেটা তোমাদের দিয়ে দিলাম। এবার হচ্ছে তোমার শর্টকাট ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ যে তোমরা অনেক বড় বড় মৌল থাকে, ধরো মার্কারি 80 পারমাণবিক সংখ্যা, এর কি ইলেকট্রন বিন্যাস করতে গেলে কিন্তু খাতায় এবার থেকে ওইবার চলে যাবে, তাও শেষ হবে না। তো সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে তোমার নিষ্ক্রিয় মৌল খুঁজে বের করে শর্টকাট ইলেকট্রন বিন্যাস করবা। সাপোজ আমি যদি আর্গনের ইলেকট্রন বিন্যাসটা দেখাই, আর্গন, তাহলে এটা হচ্ছে আর্গন, এর পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে আর্গনের কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, এর ইলেকট্রন বিন্যাস করলে হইতেছে 1s 2s 2p 3s, তাহলে 2 4 6 10 2 12 3p কত 4 6 10 12 আর 6 কত 18। তো সেক্ষেত্রে এরকম ইলেকট্রন বিন্যাস। তো আমি শর্টকাটে কিভাবে করব সেটা আমি স্ক্যান্ডিয়াম যে ইলেকট্রন বিন্যাস সেটা করানোর মাধ্যমে তোমাদের দেখা দেই। স্ক্যান্ডিয়াম আর শর্টকাটে ইলেকট্রন বিন্যাস করলে অবশ্যই তোমরা নিষ্ক্রিয় মৌলগুলো ধরে করবা, অর্থাৎ আমি যদি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হইতাছে 1s 2s 2p 3s 3p 4s, সেক্ষেত্রে 2 2 6 10 12 18 18 আর 2 30, স্ক্যান্ডিয়ামের কত পারমাণবিক সংখ্যা 21 3d1। সেক্ষেত্রে তুমি শর্টকাটে কিভাবে করবা, শর্টকাটে ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমি আর্গনের কত পর্যন্ত পাইছি ইলেকট্রন বিন্যাস 3p6 পর্যন্ত। তো আমি সরি এখানে ভুল হয়েছে, এখানে 6 না দিয়ে 8 দিছি, অর্থাৎ 3p6 পর্যন্ত কি পাইছি আর্গনের ইলেকট্রন বিন্যাস। সেক্ষেত্রে আমি কিন্তু এই 3p6 পর্যন্ত এতটুকু পর্যন্ত উঠিয়ে দিয়ে আর্গন বসাতে পারি, অর্থাৎ আর্গন এরপর 4s স্কয়ার 3d1, অর্থাৎ এতটুকু দিলেও তোমার ইলেকট্রন বিন্যাস হবে, ভুল হবে না। এটা যেমন এইটা হইতেছে তোমার শর্টকাটে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ শর্টকাটে তুমি কিভাবে ইলেকট্রন বিন্যাস করবে, তাহলে শর্টকাটে তুমি এভাবে ইলেকট্রন বিন্যাস করবে। তো স্ক্যান্ডিয়ামের বদল আমি আরেকটু বড় মৌল নেই, যেমন কপার পারমাণবিক সংখ্যা কত, কপার 29, সিও কপার, সেই যদি করি কপার, তাহলে আর একটি উপায় হইতেছে কপারের কত 29, এর কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কোনটি, তাহলে প্রথমে হচ্ছে নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, তারপরে নিয়ন, তারপরে কি আর্গনের পর ক্রিপ্টন তো অনেক বেশি হয়ে যায়, তাহলে আমি আর্গনে রেখে দিই। তাহলে আর্গন কত, আর্গন যদি এখানে লিখি তাহলে এখানে তোমার কয়টা ইলেকট্রন চলে আসছে 18টা। তো 18টা ইলেকট্রন যাওয়ার পর হিসাব করো, হিলিয়াম প্রথমে হচ্ছে কি হিলিয়াম, নিয়ন, আর্গন 3 গেছে, তাহলে কি 4 নাম্বার পর্যায় থেকে শুরু, তাহলে 4s থেকে শুরু, তাহলে 4s 2 3d, তাহলে 18 আর 2 কত 20 আর কয়টা দরকার 29 3d9, এটা হচ্ছে তোমার
নরমালি হচ্ছে কপার ইলেকট্রন বিন্যাস। যদি অর্ধপূর্ণ করলে সেটা হবে তোমার এরকম আর্গন 4s1 3d10 এরকম হবে। এইটা হচ্ছে তোমার শর্টকাটে ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ তোমার যদি শর্টকাটে ইলেকট্রন বিন্যাস এত বড় না দিয়ে এতটুক দাও তাহলে দ্যাটস এনাফ, এটা তোমাদের জন্য এনাফ। এটা দিলে তোমাদের হবে। তো এটা এভাবে তোমাদের শর্টকাট ইলেকট্রন বিন্যাস দেখলাম। তো এভাবে তোমরা যত বড় মৌল হোক সেটা ইলেকট্রন বিন্যাস করতে পারবা। তোমরা সেটা নিষ্ক্রিয় মৌল নিবা, তারপর দেখবা সেটা কততম পর্যায়ে আছে। এখানে আর্গন নিছি, তাহলে আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন তাহলে তিনটাই গেল। তাহলে 4s s থেকে শুরু হয়, এই জন্য আমি 4 দিয়ে শুরু হয়েছি। তোমরা এখানে বলতে পারো এখানে 4 আসলো কেন, 5 না এসে বা অন্য কোনো নাম্বার তো আসতে পারতো। সেক্ষেত্রে আমরা আর্গন যদি হিসাব করি, হিলিয়াম, নিয়ন, আর্গন তিনটা চলে যাইতেছে, তাহলে কি পরবর্তীতে অবশ্যই 4, তাহলে 4 দিলাম। তারপরে এস দিয়ে শুরু হোক আমাদের যে উপশক্তি স্তরগুলো, সেই জন্য এস দিছি। তো এটা হচ্ছে তোমার শর্টকাট ইলেকট্রন বিন্যাস। তো পরবর্তী টপিকসে চলে যায় আউবাব নীতি বা হুন্ডের নীতি বা পরিবর্জন নীতি। আউবাব নীতি, আউবাব বলতে তোমরা হয়তো বুঝতে পারতেছো যে আউবাব কোনো বৈজ্ঞানিক নাম বা বৈজ্ঞানিক নাম, এটা ঠিক না। এটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক নাম, এটা তোমার রুলস ল। তো আউবাবের ক্ষেত্রে যে মূল যে সূত্র বা মূল নীতি বলা যায়, সেটাতে তোমার প্রথমত তোমার ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। শর্টকাট ইলেকট্রন বিন্যাস, তাহলে আমার শর্টকাট ইলেকট্রন বিন্যাসের সাথে আমরা আয়নিক ইলেকট্রন বিন্যাসটা করে নিই, পরে আমরা কোয়ান্টাম, তারপরে আবহাওয়া নীতি পড়ব। তো আয়নিক ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সাপোজ আমি যদি অ্যালুমিনিয়াম 3 বা +3+ এর ইলেকট্রন বিন্যাস কত হবে? অ্যালুমিনিয়াম 3+ মানে হচ্ছে অ্যালুমিনিয়াম তার যে নিউক্লিয়াস আছে সেখান থেকে 3টা ইলেকট্রন দিয়ে দিছে, অর্থাৎ 3টা ইলেকট্রন দিয়ে সে কি করেছে, ক্যাটায়নে পরিণত হয়েছে। সেক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস হবে অর্থাৎ নিয়নের মতো। অর্থাৎ তার যেহেতু তোমার অ্যালুমিনিয়ামের তোমার কি ইলেকট্রন সংখ্যা কত, 13টি। যদি সেখান থেকে 3টা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে কতটি ইলেকট্রন থাকলো, 10টি। আর 10টি ইলেকট্রন কার আচরণ করে, নিয়নে। সেক্ষেত্রে হবে প্লাস 1s 2s 2p6, তাহলে 2 2 6, তাও সেই পর্যন্তই। কারণ এরপরে যদি 4s দেয় সেক্ষেত্রে 0, কারণ এরপর তো ইলেকট্রনগুলো নাই, কারণ তার পরবর্তী অন্য যে কোনো মৌলকে অধাতুকে দিয়ে দিচ্ছে, সেটা হতে পারে ক্লোরিন বা কার্বন, যে কোনো দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামে তোমার এটা হচ্ছে তোমার পজিটিভের ক্ষেত্রে, অর্থাৎ পজিটিভ আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস এরকম। এখন তুমি যদি নেগেটিভ আয়নের ক্ষেত্রে যদি দেখো, তাহলে হচ্ছে দেখো ক্লোরিন মাইনাস, তার মানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে। সেক্ষেত্রে সে কি, তার যে পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 17, সেক্ষেত্রে যদি মাইনাস হয় তাহলে তার ইলেকট্রন সংখ্যা হবে তোমার 18, কারণ সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়েছে, অ্যানায়নে পরিণত হয়েছে, অর্থাৎ মাইনাস তোমার একটা ইলেকট্রন নিয়ে নিছে। সেক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস হবে 1s 2s 2p 3s 2s 3p 6 এরকম হবে। হয়তো এখানে 5 হওয়ার কথা ছিল ক্লোরিনে যে প্রকৃত ইলেকট্রন বিন্যাসী, কিন্তু এখানে যে অ্যানায়নে পরিণত হওয়ার কারণে সে তার ইলেকট্রন একটি বৃদ্ধি পাইছে, তার ফলে সে কি হয়েছে, আর্গনের মতো আচরণ করে বা তার ইলেকট্রন আর্গনের ইলেকট্রনের সমান হয়েছে। সেক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম। তো তোমাদের আমি একটি বিক্রিয়া দেখাই, সেটাতে তোমার প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া যেহেতু আমরা যে অ্যান্টাসিড খাই তার ভেতরে কি থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম যুজমিন কত 3, যার ফলে এক্সচেঞ্জ করে অ্যালুমিনিয়ামের যুজনি আসছে হাইড্রোক্সাইড, আর যদি এর যুজনি 1 সেটা লেখা হয় না, তো লিখলাম না। সেক্ষেত্রে আমাদের পেটে থাকে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এর সাথে বিক্রিয়া করলে কি হবে, অ্যালুমিনিয়াম হইতেছে তোমার পজিটিভ যাই কারে ধরবে, নেগেটিভ রে, আর হাইড্রোক্সাইড হইতেছে তোমার নেগেটিভ, সেক্ষেত্রে তোমার পজিটিভ রে ধরবে। সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম যদি ক্লোরিনে ধরে তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড।
যেহেতু অ্যালুমিনিয়ামের যোজনী 3 তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কত হবে 3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং কি উৎপন্ন করবে H2O, অর্থাৎ লবণ ও পানি উৎপন্ন করবে প্রশমিত করে। এটা হচ্ছে তোমার লবণ পানি উৎপন্ন করবে। কোয়ান্টাম সংখ্যা, এটি ইম্পর্টেন্ট টপিক অফ তোমার পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে। তোমার কোয়ান্টাম সংখ্যা এটা অনেক ইম্পর্টেন্ট। কোয়ান্টাম সংখ্যা যদি না জানো তাহলে তোমরা যে কোয়ান্টাম সেট আপ করবা অর্থাৎ কোয়ান্টামের মান নির্ণয় করবা, ধরো একটা ইলেকট্রন দেওয়া থাকলো, একটা মৌল দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা কোয়ান্টাম সেট আপ করবে কিভাবে, অর্থাৎ কোন কোয়ান্টামে কতটি ইলেকট্রন আছে সেটা তোমরা কিভাবে জানবা। তো সেক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট। তো কোয়ান্টাম সংখ্যাকে মূলত কোয়ান্টামকে 3 ভাগে বা 4 ভাগে ভাগ করা হয়েছে, 4 ভাগে কোয়ান্টামকে ভাগ করা হয়েছে। এক নম্বর হইতেছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা প্রকাশ করা হয় তোমার n দ্বারা, মনে রাখবা। দ্বিতীয় হইতেছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম। আর তৃতীয় হইতেছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চতুর্থ হইতেছে তোমার স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেক্ষেত্রে প্রধান শক্তি স্তরে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রধান শক্তি স্তরকে বোঝানো হয়, আর সহকারী কোয়ান্টাম দ্বারা উপশক্তি স্তর বোঝানো হয়। আর ম্যাগনেটিকের ক্ষেত্রে তো আমি যদি কোন কোয়ান্টামে কতটি ইলেকট্রন থাকে সেটা যদি আমরা সেট আপ করি, তাহলে একটি বিন্যাস দেখি, ইলেকট্রন বিন্যাস দেখলে বুঝতে পারবো। যদি দেখি হাইড্রোজেন ইলেকট্রন কত 1, এর ইলেকট্রন বিন্যাস আছে 1s1, তাহলে সেক্ষেত্রে তার প্রধান শক্তি স্তরে কি, তার প্রধান শক্তি স্তর সমান কত, সেক্ষেত্রে হচ্ছে L সমান কত 1, আর L সমান কি, L হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে L কত, এখানে L এর মান কত, L সমান তোমার 0 1 2 3 এরকম ধরা হয়। সেক্ষেত্রে তাহলে L সমান কত 0। আর ম্যাগনেটিক সংখ্যা তোমার কিভাবে বের করবা, ম্যাগনেটিক হচ্ছে তোমার m দ্বারা প্রকাশ করা হয় +- L। আর ঘূর্ণন হচ্ছে তোমার যদি তোমার ঘড়ির কাঁটা তোমার যে বিপরীত দিকে ঘোরে তাহলে হচ্ছে -½ আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে +½ তাহলে এরকম হাফ +½ যদি দিকে ঘোরে আর যদি বিপরীত দিকে ঘোরে তাহলে -½ এই ক্ষেত্রে তাহলে যদি এইটা 1 হয় এটা 0 হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো L এর মান হইতেছে তোমার -L থেকে 0 সহ +L পর্যন্ত। যেহেতু তাহলে L এখানে 0 তাহলে +- L এখানে m সমান 0। আর যেহেতু আমি এই ইলেকট্রন যদি বক্স আকারে বিন্যাস করি তাহলে এই ইলেকট্রন এইভাবে আছে, উপরের দিকে স্প্রিং করে আছে। তাহলে যেহেতু এটা যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ধরি তাহলে হইতেছে মান হইতেছে +-½ তো এভাবে তোমরা কোয়ান্টাম সংখ্যা অন্য যে কোনো ইলেকট্রন। তো তোমরা যে তোমাদের পড়াশোনা রিলেটেড সবগুলো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা যে কোনো বিষয়ে ভিডিও পাবা ইনশাআল্লাহ, যে তোমাদের ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, সকলকে ধন্যবাদ।